ধরো তোমার কাছে একটা ধাতব শীট আছে, ওই ধাতব শীটের উপরে তুমি কি করলে, তাপ দিলে। তো তাপ দিলে কি হবে, ওটা উত্তপ্ত হবে, উত্তপ্ত হলে কি হবে, গরম হবে। তো এই গরম হওয়াটাই কি তুমি শুধু লক্ষ্য করবে, না আরো অন্য কিছু লক্ষ্য করবে? যদি অন্য কিছু লক্ষ্য করে থাকো, সেটা আর কি লক্ষ্য করবে, যে ধাতব শীট বলতে আমরা কি বুঝি, সেটাকে আগে তোমাকে ভাবতে হবে। তো আজকের চ্যাপ্টার রয়েছে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, যেখান থেকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে, ফুল কনসেপ্ট আমি বলে দেবো। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের গাণিতিক ব্যাখ্যা ফুল স্টেপ বাই স্টেপ আমি ব্যাখ্যা করব। তার একক কিভাবে আসে, তার মাত্রা কি হয়ে থাকে, পরপর ধাপে ধাপে আমি ব্যাখ্যা করব। উপরন্তু লাস্টে আমি একটা কথা বলবো, যে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক থেকে কি কি কোশ্চেন এসে থাকে। তো আজকে পুরো লেকচারটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক নিয়েই হতে চলেছে। ধরো তোমার কাছে একটা ধাতব শীট আছে। ধাতব শীট আমরা বুঝি যে যার বেধ কম থাকে, এরকম একটা ধাতব শীট। এরকম ধরো এই লম্বাটা হচ্ছে কি দৈর্ঘ্য, আর এটা হচ্ছে তোমার প্রস্থ। এটা হচ্ছে দৈর্ঘ্য, এটা হচ্ছে প্রস্থ। তো এইরকম একটা ধাতব শীটের প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে কত না, প্রাথমিক ক্ষেত্রফল যেটা আমি ধরে নিলাম, ধরো S1 প্রাথমিক ক্ষেত্রফল। এবারে এই ধাতব শীটের উপর তোমাকে আমি কি করতে বলেছিলাম, যে তাপ প্রয়োগ করতে বলেছিলাম। যে ছোট্ট ছোট্ট কনসেপ্ট যদি মিস থাকে না, তবেই কি হয়, এই টোটাল টপিকসটা তোমার কাছে কঠিন থেকে কঠিন হয়ে যাবে। তো আজকে আমি সেই লক্ষ্যে এসেছি, যাতে তোমাদের কাছে ফিজিক্সের প্রত্যেকটা টপিক সহজ লাগে, কোনো ফাঁদে যাতে না পড়ো, প্রত্যেকটা কোশ্চেন যাতে করতে পারো। তাহলে এইরকম একটা ধাতব শীটের প্রাথমিক ক্ষেত্রফল হচ্ছে কত না, S1। তাহলে এই প্রাথমিক শীটের প্রাথমিক উষ্ণতা কত, ধরে নাও প্রাথমিক উষ্ণতা হচ্ছে T1। এবারে তুমি কি করলে, এই ধাতব শীটের উপরে তাপ প্রয়োগ করলে। তো তাপ প্রয়োগ করলে কি হবে, দৈর্ঘ্য যেমন বাড়বে, প্রস্থও তেমন করে বাড়বে। তো ফাইনালি আমরা দেখতে পাবো কি, যে এই পাতটা এরকম একটা আকার ধারণ করেছে। ওভারঅল আমি দেখতে পাচ্ছি কি, তার ক্ষেত্রফল এই পরিমাণ বৃদ্ধি পেয়েছে, এতটা পরিমাণ বৃদ্ধি পেয়েছে। ক্লিয়ার করতে পেরেছি? তাহলে যদি আমি উষ্ণতা বৃদ্ধি করি, তার মানে তাপ প্রয়োগ করলে উষ্ণতা বৃদ্ধি হবে। তো অন্তিম উষ্ণতা কত করেছি না, অন্তিম উষ্ণতা আমি করেছি T2। তো অন্তিম আয়তন কত দাঁড়িয়েছে না, অন্তিম আয়তন দাঁড়িয়েছে না আয়তন বলছি, ক্ষেত্রফল, অন্তিম ক্ষেত্রফল দাঁড়িয়েছে S2। তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি কত হয়েছে না, S2 মাইনাস S1। তাহলে এই ক্ষেত্রফল বৃদ্ধিটা কার কার উপরে নির্ভরশীল হবে, দেখো ধাতব পাতের ক্ষেত্রফল বৃদ্ধি কি কি বিষয়ের উপর নির্ভরশীল। তাহলে নির্ভরশীলতাটা আগে দেখে নেওয়া যাক। দেখো নির্ভরশীলতার ক্ষেত্রে প্রথমে আমি বলবো, নির্ভরশীলতা প্রথমে আমি বলবো উপাদান। উপাদান কেন না, বিভিন্ন ধাতব পদার্থের দৈর্ঘ্যের প্রসারণ যেমন করে আলাদা, তেমন করে ক্ষেত্রফলের প্রসারণও আলাদা হবে, আয়তনের প্রসারণও আলাদা হবে। ক্লিয়ার? তাহলে যেখানে এখানে আমাদের যেহেতু ধাতব পদার্থটা একটা ফিক্সড রয়েছে, একটা লোহা ধাতব পাত নিয়েছি, তাহলে আমাদের এখানে উপাদানটা কি রয়েছে না, ফিক্সড রয়েছে। সেকেন্ড আমরা কি দেখব, তার প্রাথমিক ক্ষেত্রফল, প্রাথমিক প্রাথমিক ক্ষেত্রফল। তো প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। দেখো এই ক্ষেত্রফলটা যত বড় হবে, ক্ষেত্রফলটা ভালো করে বোঝার চেষ্টা করবে, কিন্তু ক্ষেত্রফলটা যত বড় হবে ততই ক্ষেত্রফল বাড়বে, স্বাভাবিক ব্যাপার। তো ক্ষেত্রফল ছোট হলে ক্ষেত্রফলের বৃদ্ধিটাও কম হতো। তাহলে প্রাথমিক ক্ষেত্রফলের উপর নির্ভরশীল। 3 নম্বর হচ্ছে কি, উষ্ণতা পরিবর্তন। উষ্ণতার পরিবর্তন, যত বেশি আমি উষ্ণতা প্রয়োগ করব, তত বেশি পরিমাণে আমার পাতের ক্ষেত্রফলটাও প্রসারিত হবে। তাহলে ক্ষেত্রের প্রসারণ কি কি বিষয়ের উপর নির্ভর করলো, এক প্রাথমিক ক্ষেত্রফলের উপর, প্রাথমিক ক্ষেত্রফল যত বেশি হবে ততই প্রসারণ বেশি। উষ্ণতার পরিবর্তন S2 মাইনাস S1, আরেকটা কি বিষয়ের উপর নির্ভর করলো না, T2 মাইনাস T1 এর উপর, উষ্ণতার পরিবর্তনের উপর নির্ভর করলো। তাহলে এই দুটো ইকুয়েশনকে যৌগিক ভেদের নিয়ম অনুসারে আমরা কি লিখতে পারি না, লিখতে পারি যে S2 মাইনাস S1 প্রপোর্শনাল টু S1 ইন্টু T2 মাইনাস T1, এটা লিখতে পারি। তো সমানুপাতিক সাইনকে যদি তুলতে হয়, তো আমাকে একটা ধ্রুবক পদ লাগাতে হবে, সমান চিহ্ন দেব, একটা ধ্রুবক পদ যেটা হচ্ছে কি না বিটা, S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে বিটা ইকুয়ালস টু কি না, S2 মাইনাস S1 ডিভাইডেড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তো এই জায়গাটায় অনেকে অনেক ভুল করে, এই জায়গাটায় যে S1 ইন্টু T2 মাইনাস T1 এর জায়গায় অনেকে ভুল করে থাকে, এটাও একটা আমি তোমাকে ধরিয়ে দিলাম। তো বিটা ইজিক্যাল টু কি দাঁড়ালো, S2 মাইনাস S1 ডিভাইড বাই S1 ইন্টু T2 মাইনাস T1। এই বিটাকে আমরা বলবো কি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। এই বিটাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, এই বিটাকে। তো বিটার সংজ্ঞা কিভাবে দেব, যে সংজ্ঞা দিতে গেলে, যে প্রাথমিক ক্ষেত্রফল যেটা S1, সেটাকে এক একক ধরে নাও, এক বর্গ একক ধরে নাও।
T2 - T1 মানে উষ্ণতার পরিবর্তনটাকে 1 একক ধরে নাও, সেটা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে পারি, 1 ডিগ্রি ফারেনহাইট বৃদ্ধি করতে পারি, বা 1 কেলভিন বৃদ্ধি করতে পারি। তো আমি 1 একক বৃদ্ধি করব। তাহলে একক 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব পাতের একক উষ্ণতা বৃদ্ধি করলে যে ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সিম্পল ছোট্ট একটা ডেফিনেশন। 1 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট কোনো ধাতব পাতের একক উষ্ণতা বৃদ্ধিতে যে ক্ষেত্রফল প্রসারণ ঘটে তাকে আমরা বলবো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। তাহলে এর একক কি দাঁড়াবে? স্বাভাবিকভাবে S2 - S1/S1, এটা হচ্ছে কি দুটো ক্ষেত্রফলের অনুপাত। তো এটা হয়ে গেল কি ইউনিটলেস। আচ্ছা, ডিভাইডেড বাই T2 - T1 আছে। T2 - T1 মানে হচ্ছে কি উষ্ণতার একক। তাহলে বিটা ইকুয়ালস টু কি হয়ে যাবে না, বিটা ইকুয়ালস টু 1/ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে। যদি এসআই পদ্ধতিতে তোমরা যদি নিতে চাও 1/ডিগ্রি ফারেনহাইট, বুঝা গেছে? -1 না, এর পরেরটাই ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, উপরে গেলে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 হয়ে যাবে। আচ্ছা, ফারেনহাইটে হলে 1/ডিগ্রি ফারেনহাইট, তাহলে ডিগ্রি ফারেনহাইট টু দি পাওয়ার -1 হয়ে গেল। সরি, ফারেনহাইট বলছি, এটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে, আর এসআই পদ্ধতিতে কি দাঁড়াবে 1/কেলভিন, তো কেলভিন টু দি পাওয়ার -1। সামান্য একটু এখানে ভুল হয়ে গেছিল। তো এই হচ্ছে তার একক। মাত্রা কি দাঁড়াবে? মাত্রা লক্ষ্য কর। তো মাত্রা হচ্ছে বিটার মাত্রা হচ্ছে কি একক থেকেই, যে ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1 সেহেতু এর একক কি আসবে, ভালো করে ভেবে বলো, একক কি আসবে? যেহেতু থিটার একক থিটা টু দি পাওয়ার -1 হয়ে যাবে, তাহলে মাত্রা লিখবো m টু দি পাওয়ার 0, l টু দি পাওয়ার 0, t টু দি পাওয়ার 0, থিটা টু দি পাওয়ার -1। তাহলে এইভাবে আমরা মাত্রাটাকে ডিফাইন করব। ক্লিয়ার? তো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কিভাবে এলো তার গাণিতিক ব্যাখ্যা দিলাম। উপরন্তু গত লেকচারে যে আমরা আলফা মানে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক যে পড়েছিলাম, তো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের সাথে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক হচ্ছে কি আলফা ইকুয়ালস টু বিটা বাই 2, যে এই সম্পর্কটা ধরে কিন্তু অঙ্ক এসে থাকে। তাহলে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক খুবই একটা ইম্পর্টেন্ট টপিকস। তো এই টপিক্সটাকে ধীরে ধীরে কমপ্লিট করতে হবে। তো তোমাকে এর কনসেপ্ট বুঝতে হবে। এখান থেকে যে সকল নিউমেরিক্যালগুলো এসে থাকে সেই নিউমেরিক্যালগুলো আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের যে নিউমেরিক্যাল রয়েছে সেই টপিক্স থেকেই আমরা এই নিউমেরিক্যালগুলোকে কভার করব। তো নেক্সট লেকচার হতে চলেছে যে আয়তন প্রসারণ গুণাঙ্কের টপিক্স থেকে। তো এর পরের লেকচার অবশ্যই তোমরা মিস করবে না।